দেখিয়েছি মেট্রো করে তোমরা কিভাবে ঘুরতে পারো। মেট্রো চারটা মাথায় রাখলে বাকি সব হয়ে যাবে এবং সেই ডিটেলস ভিডিও অলরেডি আমার ভিডিও চ্যানেলে দেওয়া আছে। উপরে আই বাটনে প্রেস করে তোমরা দেখে নিতে পারো, নিচে ডেসক্রিপশন বক্সেও দেওয়া আছে। আজকে দেখাবো তাদের জন্য যারা প্রথমবার দিল্লিতে আসবে কোথায় ঘুরবে, কি করবে তার জন্য, মানে যারা ধরুন কোনো দিনও দিল্লিতে আসেনি তারা কিভাবে ঘুরতে পারে সেই সমস্ত কিছু থাকবে কিন্তু আজকের এই ভিডিওতে। এই ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে হবে। টিকিট কেটে নিয়েছি। দ্বারকা সেক্টর 11 থেকে রামকৃষ্ণ আশ্রম মার্গ পর্যন্ত ভাড়া পড়েছে 40 টাকা। পৌঁছে গেছি রামকৃষ্ণ আশ্রম মার্গ মেট্রো স্টেশনের বাইরে। এবার তোমাদের বলি কি করে যাব। আমি একটা কন্ট্রাক্টর ট্যুর নিয়েছি, তাদের থ্রুতে কিন্তু পুরো দিল্লি ওরা ঘুরিয়ে দেখাবে, যে কটা ওদের লিস্টে আছে। সাইডে দেখো আমি দিয়ে দিলাম ওদের কন্ট্যাক্ট নাম্বার, ডিটেলস কীভাবে যায় না যায় সব দিয়ে দিলাম। তো তোমরা যখন আসবে ওদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু তোমরা ঘুরতে পারো। এখন ওয়েট করছি এখানে, ওরা আসবে, ওদের সাথে বাসে উঠবো, কী জায়গা ঘোরাবে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা সবসময় চেষ্টা করবে কনট প্লেস অথবা পাহাড়গঞ্জে থাকার, তাহলে তোমাদের আলাদা করে দূর থেকে এসে উঠতে হবে না। ওদের যেখানে গাড়ি থাকে সেই জায়গা থেকেই কিন্তু তোমরা উঠতে পারে। মানে আমরা যেরকম যেহেতু দ্বারকায় আছি, সে দূর থেকে এসে আমাদের এখানে দাঁড়াতে হচ্ছে, উঠতে হচ্ছে, সেইটা তোমাদের আর করতে হবে। বাসে উঠে গেছি, দেখতে পাচ্ছ বেশ বড়। এপাশে আমি আর মা বসেছি। তো যাত্রা শুরু হবে এখন, সবটা তোমাদের দেখাবো, কিন্তু কি দেখাচ্ছে না দেখাচ্ছে সবটাই কিন্তু শেয়ার করবো। বাসের ভিতরটা খানিকটা এরকম এবং আমাদের সাথে কিন্তু একজন গাইড আছে, যে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, উনি কিন্তু গাইড। আর এখনও কিন্তু বাস ছাড়েনি, বাস কিন্তু এখন অবধি দাঁড়িয়ে আছে, কাজটা কিন্তু পরিষ্কার না, তাই খুব একটা ভালো ভিউ মানে পাবো না। 9:51 বাজে বাস ছাড়লো, সবাইকে নিয়ে বাস ছাড়লো। ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে বিড়লা মন্দির। আমি যে এজেন্সির সাথে ঘুরছি তারা কিন্তু জয়পুর, হরিদ্বার, ঋষিকেশ, লক্ষ্মণচলা 1 ডে ট্যুর করায়। বাসে না স্পেসটা বড্ড কম, দেখতে পাচ্ছ পা রাখার জায়গাটা একদম মানে পুরো ঠেকে যাচ্ছে। যারা লম্বা মানুষ না তাদের জন্য কিন্তু এই জায়গাটা খুবই কষ্টকর, অনেকটা বসে থাকতে হবে। পৌঁছে গেছি কিন্তু আমরা বিড়লা মন্দিরে। বিড়লা মন্দিরটা আছে ওই পারে, আমরা কিন্তু আছি এই পারে, বাসটা কিন্তু এই পাশে দাঁড়িয়েছে। এবং বিড়লা মন্দির কিন্তু এই দিল্লিতে প্রথম তৈরি হওয়া বৃহত্তম হিন্দু মন্দির, যেহেতু বিড়লা পরিবারের দ্বারা নির্মিত হয়েছে সেই কারণে কিন্তু এর নাম হচ্ছে বিড়লা মন্দির। বাস থেকে কিন্তু নেমে পড়েছি, দেখতে পাচ্ছ এখন এই দিক দিয়ে যাচ্ছি। আমাদের বাস আছে কিন্তু ওইখানে, সামনে দেখতে পাচ্ছ ওই পাশে কিন্তু একটা সাবওয়ে আছে, ওই সাবওয়ে দিয়ে কিন্তু বেরিয়ে আমাদের ওইদিকে যেতে হবে। সাবওয়ের মাধ্যমে ওই পার থেকে এই পারে চলে এলাম। এখানে আসার পর কিন্তু দেখতে পাচ্ছি এখানে প্রচুর খাওয়ার দোকান আছে, সবই কিন্তু ভেজ খাওয়ার দোকান। আর আরেকটা ব্যাপার যেটা বলে দিই, এই মন্দিরটা কিন্তু বিশাল বড়, প্রায় 7.5 একর জমি নিয়ে কিন্তু এই মন্দিরটা তৈরি হয়েছে। এটা দেখেই বুঝতে পারছো কত বড়। বিভিন্ন রকম ভাস্কর্য, বড় বড় বাগান দিয়ে কিন্তু সাজানো হয়েছে। এই মন্দিরটা প্রধান আকর্ষণ হচ্ছে যে জন্মাষ্টমীর সময় এবং দীপাবলির সময় কিন্তু এখানে বিশাল করে উৎসব হয় এবং তখন কিন্তু প্রচুর ভক্ত এখানে সমাগম হয়ে থাকে। মন্দিরটা 1939 সালে কিন্তু একদম কমপ্লিট হয় এবং এই মন্দিরটি উদ্বোধন করেছিলেন স্বয়ং মহাত্মা গান্ধী। মন্দিরের সামনে দেখতে পাচ্ছ অনেক কিন্তু পুজো দেওয়ার জন্য ডালা আছে, সেখান থেকে কিন্তু তোমরা ডালা কিনে মন্দিরে কিন্তু পুজো দিতে পারবে। এই মন্দিরে কিন্তু সমস্ত বর্ণের মানুষ প্রবেশ করতে পারেন। এছাড়া এই মন্দিরে কিন্তু শিব, গণেশ, হনুমান, বুদ্ধকেও রাখা হয়েছে। বিভিন্ন ছোট ছোট মন্দির দিয়ে কিন্তু পুরো মন্দিরটাকে সাজানো হয়েছে। মানে বড় মন্দিরের ভেতরে অনেক ছোট ছোট কিন্তু মন্দির আছে। এই দেখো এখানে কিন্তু ফুল, মালা, মানে যে সমস্ত পুজোর সামগ্রী আছে সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে। আর এইখানে দেখতে পাচ্ছ লম্বা কিন্তু লাইন দিয়েছে, এই যে লম্বা লাইন দেখতে পাচ্ছ, পুরুষদের আলাদা লাইন, মহিলাদের কিন্তু আলাদা লাইন, প্রত্যেকে আলাদা আলাদা করে কিন্তু ভেতরে ঢোকাচ্ছে এবং লাইনটা দেখতে পাচ্ছ যথেষ্ট কিন্তু বড় আছে, তাই একটু হাতে সময় নিয়ে কিন্তু এখানে আসতে হবে। বিড়লা
মন্দিরের ভেতরটা কিন্তু ভীষণই সুন্দর, তবে এই ভেতরে কিন্তু কোনোভাবেই মোবাইল অ্যালাউ না, ফটোগ্রাফি অ্যালাউ না। বিড়লা মন্দিরটা আসলে হচ্ছে লক্ষ্মীনারায়ণের মন্দির। বাইরে এখানে কিন্তু ফুল প্রসাদ সব কিছুই আছে, দিয়ে তোমরা পুজো দিতে পারো, জুতো রাখারও ব্যবস্থা আছে। বাস তোমাদের হাতে সময় দেবে মাত্র 30 মিনিট। 30 মিনিট এই মন্দির ঘোরার জন্য যথেষ্ট। যেটা বলছিলাম, এই মন্দিরের উপর কিন্তু চারিপাশে অনেক ছোট ছোট মন্দির আছে, ঠিক সেরকমই মূল মন্দিরের পাশের অংশে এবার আমরা প্রবেশ করেছি। সেখানে ঢুকে প্রথমে দেখতে পেলো দুটো হাতি রাখা আছে, অর্থাৎ এটা হচ্ছে হস্তিদ্বার। ভেতরে ঢুকেই দেখো এখানটা ছোট এরকম মঞ্চের মতন করা হয়েছে, তার পাশে একটা মন্দির আছে। মন্দিরটা কিসের মন্দির বুঝতে পারছি না, কারণ মন্দিরটা বন্ধ। এবং সামনে যে এরকম একটা অংশ দেখতে পাচ্ছ, ওদিকে দূরে কিন্তু একটা মূর্তি আছে। কিসের মূর্তি আছে আমি বুঝতে পারছি না, আমি একটু কাছে যাই, কাছে গিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করি। মঞ্চটা কিন্তু বেশ সুন্দর, মানে পুরো জায়গাটা কিন্তু অনেকটা বড়। মূল মন্দিরের আশেপাশে কিন্তু অনেকগুলো মন্দির আছে। এই দেখো মঞ্চটা, মাঝখানের অংশটা কতটা সুন্দর। এখানে যখনই তোমরা বাসের সাথে ঘুরতে আসবে অবশ্যই কিন্তু বাস নাম্বারটা নোট করে নেবে, কারণ একই রকম দেখতে কিন্তু অনেকগুলো বাস আছে পরপর পরপর, সুতরাং তোমরা গুলিয়ে ফেলতে পারো। অবশ্যই কিন্তু বাস নাম্বারটা নোট রাখবে, তা না হলে কিন্তু তোমাদের পক্ষেই সমস্যা হবে। আর বাই দ্য ওয়ে টাইমটা মেনটেন করবে, তা নাহলে কিন্তু বাস ছেড়ে চলে যেতে পারে। চলো বিড়লা মন্দির দেখা কমপ্লিট, এবার বাসে ওঠা যাক। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বুদ্ধ মন্দির। এই বিড়লা মন্দিরের ভেতরেই কিন্তু এই বুদ্ধ মন্দিরটা আছে, মানে ওই একই পরিসরের মধ্যে। পুরো রাস্তা জুড়ে এরকম গোল চক্কর আছে, সেই গোল চক্করের মধ্যে কিন্তু খুব সুন্দর করে বাগান করে বিভিন্ন রকম স্ট্যাচু দিয়ে সাজানো হয়েছে। এরকম এখানে মাঝখানে দেখতে পাচ্ছ সাদা হাতি স্ট্যাচু দিয়ে সাজানো হয়েছে, অনেকটা আমাদের সল্ট লেকের মতন যে আইল্যান্ডগুলো থাকে ঠিক খানিকটা ওরকম। महात्मा गांधी का जीवनी आप लोगों ने पढ़ा होगा, तो महात्मा गांधी जी जिनको रहने के लिए मकान व्हाइट है, पहनने के लिए कपड़े व्हाइट है, चलने के लिए गाड़ियां व्हाइट है, लेकिन जब ये काम करते हैं तो ब्लैक एंड व्हाइट है। यानी मेंबर ऑफ पार्लियामेंट, एमपी क्वार्टर्स जब ये काम करते हैं तो आप जानते ही हैं जनता को किसी को कुछ पता नहीं होता, सिर्फ पेपर में टीवी पर सुनते हैं। राइट साइड में देखिए बड़ा सा गेट है, गेट को जो देख रहे हैं ये प्रधानमंत्री संग्रहालय है, राष्ट्रपति भवन। ये ब्रिटिश गवर्नमेंट का बनाया हुआ है। ब्रिटिश गवर्नमेंट ने जब इसको बनाया था तो इसका नाम था अशोका हॉल, आज हम इसे राष्ट्रपति भवन के नाम से जानते हैं। इसी के अंदर बना हुआ है जो बाहर जो आगंतुक आते हैं हमारे देश में अदर कंट्री का, उनके लिए जो सेवा सत्कार के लिए जो रखा जाता है उसका नाम है बैंक्वेट हॉल। इसी के अंदर बना हुआ है। सामने देखिए इसके ऊपर एक झंडा और एक डंडा दोनों लगा हुआ है, तो समझिए कि हमारे देश के राष्ट्रपति जी दिल्ली के अंदर है, इस भवन के अंदर है। अगर झंडे को अगर उतार दिया जाता है तो दिल्ली से कहीं बाहर है, झंडे को अगर बीच में कर दिया जाता है, बांध दिया जाता है खोल करके, तो समझिए कि हमारे देश के राष्ट्रपति भगवान के प्यारे हो चुके हैं। ये आपके लेफ्ट साइड वाली बिल्डिंग जो देख रहे हैं, यह है नरेंद्र मोदी जी का ऑफिस, इसे बोलते हैं साउथ ब्लॉक। सामने देखिए अपने लेफ्ट साइड, ये साउथ ब्लॉक। साउथ ब्लॉक के अंदर 2 मिनिस्ट्री है, प्राइम मिनिस्ट्री। এখন আমরা ভিভিআইপি এরিয়ায় কিন্তু প্রবেশ করতে চলেছি, রাষ্ট্রপতি ভবন অর্থাৎ পার্লামেন্ট হাউসের দিকে কিন্তু এগোচ্ছি। দেখতেই পাচ্ছ চারিদিকে পরিবেশটা কিরকম, প্রচণ্ড হাই সিকিউরিটি জোন, তাই খুব বুঝে কিন্তু এখানে আমাকে ভিডিও করতে হবে, খুব বুঝে কিন্তু এখানে চলতে হবে। তাই তোমাদের যতটা সম্ভব হয় ততটাই কিন্তু দেখাবো। ওই যে দূরে গেটটা দেখতে পাচ্ছ, আশা করি যেখানে কিন্তু একটু আগে গাইড বললো পতাকা লাগানো থাকে, সে ব্যাপারে তোমরা অলরেডি শুনে নিয়েছো, তাই আমি নতুন করে আর কিছু বলছি না। এবার কিন্তু এর কাছে যাব, যতটা সম্ভব হয় সিকিউরিটি যতটা অ্যালাউ করবে ততটুকুই কিন্তু আমি দেখাবো, তার বেশি কিন্তু আমার পক্ষে দেখানো সম্ভব হবে না। আমরা কিন্তু গাইডকে ফলো করছি, গাইড আমাদের যেদিকে নিয়ে যাচ্ছে আমরা কিন্তু সেই দিকেই যাচ্ছি। এই জায়গায় কিন্তু এনাদের একটু উৎপাত আছে, তাই একটু বুঝে চলতে হবে। চারিদিকে কিন্তু এনারা আছেন, হাতে জিনিস কিন্তু একটু সাবধানে নিয়ে চলতে হবে, তা নাহলে কিন্তু এনারা সে হাতে জিনিস নিয়ে চলে যাবে আর তোমরা টেরও পাবে না। পরশুদিন থেকে বন্ধ হয়ে যাবে।
আচ্ছা, এই যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ, এরকমটা ছোট গ্রাউন্ডের মতন অংশ, বেশ সুন্দর করে কিন্তু এখানে গাছপালা কাটা হয়েছে। নর্মাল ভিজিটার্সদের জন্য কিন্তু এই জায়গাটাই অ্যালাউ করা হয়। এই জায়গাটা থেকেই কিন্তু আমরা দেখতে পারি, এখান থেকে অর্থাৎ এই দূর থেকেই কিন্তু আমরা সমস্ত জিনিসগুলোকে উপলব্ধি করতে পারবো বা দেখতে পারবো। এখানে কিন্তু বিভিন্ন ধরনের ভবন আছে, যেটা গাইড বলছে। এই ভবনগুলো কিন্তু মেন সেন্টার, এখান থেকে কিন্তু সমস্ত কিছু অপারেট করা হয়, যেটা তোমরা দেখতে পাচ্ছ। প্রচুর রকমের কিন্তু অফিসিয়াল এখানে ভবন আছে। এই মুহূর্তে আছি বিজয় চকে। এটা কিন্তু অ্যাকচুয়ালি ভিভিআইপি এরিয়া। এখানে চারিদিকে কিন্তু দেখতে পাচ্ছ বিভিন্ন রকম সরকারি কার্যালয়গুলো আছে, সেগুলো ঘুরে ঘুরে দেখছি, তোমাদেরকেও দেখাচ্ছি। বেশ ভালো, তবে ভেতরে কিন্তু প্রবেশ নিষিদ্ধ সাধারণের জন্য, যেটা খুবই সাধারণ। চলো পুরো জায়গাটা তোমাদের ঘুরে দেখাই। ভারতের এই রাষ্ট্রপতি ভবন হচ্ছে একটি মাস্টারপিস, যা সমগ্র দেশকে সংস্কৃতির দিক থেকে এবং গণতান্ত্রিক দিক থেকে ঐতিহ্যময় গড়ে তোলে। এই সুন্দর দুর্দান্ত কাঠামোটি তৈরি করেছিলেন স্যার এডউইন লুইসেন এবং হার্ভার্ড বেকার। 1912 সাল থেকে 1929 সাল পর্যন্ত প্রায় 17 বছর সময় লেগেছিল কিন্তু এটি তৈরি করতে। আকারের দিক থেকে দেখতে গেলে ইতালির রোমে অবস্থিত কুইরিনাল প্রাসাদের পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্রপতি প্রাসাদ হলো এটি। স্বাধীনতার পূর্বে নাম ছিল ভাইসারের বাড়ি। স্বাধীনতার পর অর্থাৎ 1947 সালের পর এই ভবনটি নামকরণ করা হয় রাষ্ট্রপতি ভবন। এই ভবনটি স্থাপত্যশৈল ভারতীয় এবং পাশ্চাত্য স্থাপত্য শৈলীর সাথে সমন্বয় করে গঠিত হয়েছে। এর 4 তলা জুড়ে বিস্তৃত 340টি কক্ষ আছে, 2.5 কিলোমিটার করিডোর এবং 330 একর জমির উপর কিন্তু গড়ে উঠেছে। এখানে সুন্দর কিন্তু বাগান আছে, একটি হল আছে এবং তাতে কক্ষ আছে। এখানে একটি জাদুঘরও রয়েছে, যেটি কিন্তু দেখা যায়, তার জন্য কিন্তু অনলাইন বুকিং করতে হয়, অন্যান্য অনেক প্রসেস আছে, সেগুলো করে কিন্তু এখানে সেই মিউজিয়ামও আমরা দেখতে পারি। আমরা যে ট্যুর অপারেটরের সাথে এসেছি, সেই ট্যুর অপারেটরে কিন্তু আরও একটি ফ্যাসিলিটিস হচ্ছে যে ওনারা কিন্তু ফটো সার্ভিস দেয়, অর্থাৎ যে কোনো জায়গায়, অর্থাৎ এই জায়গায় এবং যে কোনো জায়গায় ওনারা কিন্তু নিজেদের ফটোগ্রাফার দিয়ে ফটো তোলাবেন এবং আমরা যে বাসে থাকবো সেই বাসেই কিন্তু ওরা ফটোগুলো ডেলিভারি দিয়ে দেবেন ইন হ্যান্ড। এবং তার জন্য কিন্তু অনেক রকম রেট আছে, খুব সম্ভবত 40 টাকা, 70 টাকা, 80 টাকা এরকম রেট আছে। আমরা কোনোটাই নিইনি, তোমরা যদি ভালো মনে করো তাহলে সেটা কিন্তু নিতে পারো। যারা প্রাইভেট কার এবং অটো নিয়ে আসবে তারা কিন্তু এই জায়গাটায় পার্কিং করতে পারে এবং এই জায়গায় কিন্তু ওয়াশরুমও আছে, প্রয়োজনে কিন্তু তোমরা ব্যবহারও করতে পারো। এটা কি ভবন আমি ঠিক বুঝতে পারিনি। আমি তোমাদের কাছে জানতে চাই এটা কোন দেশের ফ্ল্যাগ। আমি কিছুতেই বুঝতে পারছি না এটা কোন দেশের ফ্ল্যাগ, যেখানে কিন্তু ভারতের পতাকাও আছে। বাসে উঠে পড়েছি, এবার আমরা তৃতীয় গন্তব্যস্থলে কিন্তু যাচ্ছি। বাস থেকে নেমে পড়েছি, দেখতে পাচ্ছ এখানে জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর এবং আমার ডান দিকের যে অংশটা দেখতে পাচ্ছ ওখানে কিন্তু বাস দাঁড়িয়ে আছে এবং ওখানে প্রচুর খাওয়ার দোকান আছে, আইসক্রিম, পাপড়ি চাট, ফুচকা, প্রচুর খাবারের দোকান আছে। ওয়েলকাম টু ওয়ার মেমোরিয়াল, যাকে আমরা ইন্ডিয়া গেট বলে চিনি। ইন্ডিয়া গেটে নেমে গেছি অলরেডি। এই ইন্ডিয়া গেটে সব থেকে ভালো যে ব্যাপারটা সেইটা হচ্ছে এখানে নেতাজি সুভাষচন্দ্র বোসের কিন্তু মূর্তি আছে, যেটা কিন্তু খুব সম্প্রতিকালে লাগিয়েছে, মানে বেশ কয়েক বছর হয়েছে, এটা আগে ছিল না। দুর্দান্ত একটা জিনিস। চলো পুরো জায়গাটা তোমাদের ঘুরে দেখাই। এই যে রাস্তাটাতে আমি হেঁটে যাচ্ছি, এই রাস্তাটার নাম হলো কর্তব্য পথ। এটা অত্যন্ত মূল্যবান একটি জনসাধারণের পথ বা জনসাধারণের স্থান, যেখানে বিভিন্ন ধরনের জাতীয় অনুষ্ঠানগুলো হয়ে থাকে। আমরা টিভিতে দেখি 26শে জানুয়ারি, 15ই আগস্ট, কিন্তু যত অনুষ্ঠান হয় এই রাস্তাতেই কিন্তু হয়ে থাকে। প্রথম বিশ্বযুদ্ধ এবং তৃতীয় ইঙ্গো আফগানিস্তান যুদ্ধে নিহত হয়েছিল 90,000 ভারতীয় সেনা। সেই সেনা জওয়ানদের স্মৃতি রক্ষার্থে কিন্তু এই স্মৃতিসৌধটি নির্মাণ করা হয়। এটি লাল, সাদা বেলে পাথর এবং গ্রানাইট পাথর দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে।
এই যে বাসে করে আমাদের নিয়ে এসছে, এইখানে একটা জিনিসকে আমি ডিসঅ্যাপয়েন্টেড হলাম, সেটাও তোমাদের আমি জানাই। সেটা হচ্ছে অনেকটা দূর থেকে কিন্তু আমরা ইন্ডিয়া গেটে ফটোগ্রাফি করতে পারছি বা দেখতে পাচ্ছি। তার কারণ হচ্ছে এরপরে একটা রাস্তা আছে, তারপরে কিন্তু ইন্ডিয়া গেটে একদম কাছে যাওয়া যাচ্ছে, কিন্তু হয়তো সময়ের কারণে ওরা অতটা যায়নি বা যাচ্ছে না, কারণ এরপরে আমাদের অনেক কিছু আছে দেখার। তাই আমাদের এই সামনে থেকেই মানে যতটা হয় এই জায়গা থেকে লেন থেকেই দেখতে হচ্ছে, তার জন্য আমরা একদম সামনে যেতে পারলাম না। এরপরে আমার ইচ্ছা আছে কাছে গিয়ে পরে যাওয়ার, কারণ হাতে যেহেতু সময় আছে, দিল্লিতে যেহেতু আছি সময় আছে, সেই কারণে যাওয়ার ইচ্ছা থাকলো, দেখা যাক। আর একটা ব্যাপার বলি, এই জায়গাটায় কিন্তু ফটোগ্রাফাররা তোমাদের ছেকে ধরবে, ঠিক আছে? সুতরাং খুব বুঝে তোমরা বলবে, 30 টাকা ফার ফটো, 40 টাকা ফার ফটো বলবে, তোমরা বুঝে তবে নেবে। যদি মনে করো যে ঠিক লাগছে না, নেবে না। 1931 সালে নির্মিত এই স্মৃতিসৌধটির নকশা করেছিলেন স্যার এডউইন লুয়েন্স, যার আগে নাম ছিল অল ইন্ডিয়া ওয়ার মনুমেন্ট। এইখানে দেখতে পাচ্ছ এই অংশে খুব সুন্দর করে কিন্তু জলাধার করা হয়েছে। এই প্রাকৃতিক পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, অর্থাৎ জলাধার আছে, মানুষ সুন্দর চলাফেরা করতে পারছে, সরকারি অনুষ্ঠান এখানে হয়ে থাকে। তবে জায়গাটি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের। এবার আমরা এগিয়ে চলেছি আমাদের আজকে চতুর্থ দর্শনীয় স্থানের দিকে। একটু আগে কিন্তু এই রাস্তা দিয়ে আমরা গেছি, গাইড বলছিল পার্লামেন্টে যারা মেম্বার তাদের কিন্তু এইখানে বাংলো বাড়ি আছে, অর্থাৎ এগুলো সরকারি বাংলো, তাদেরকে দেওয়া হয়েছে থাকার জন্য। এখানে পরপর কিন্তু প্রত্যেকটা ম্যাক্সিমামই সাদা রঙের বাংলো আছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এই হচ্ছে সমস্ত পুরো জায়গা, মানে এই জায়গাটা কিন্তু পুরোটাই ভিভিআইপি এরিয়া, যেটা বোঝা যাচ্ছে। রাজস্থান টেক্সটাইল ডেভেলপমেন্ট কর্পোরেশনের একদম সামনে আছি। এখানে দেখতে পাচ্ছ একটা সিংহ রাখা আছে, ওপাশে একটা সিংহ রাখা আছে। চলো ভেতরে প্রবেশ করা যাক। হ্যান্ডিক্রাফট মার্কেটে নিয়ে এসছে, ভেতরে ঢুকতে গিয়ে ভিডিওটা বন্ধ করতে হলো, দেখাতে পারলাম না। সোজা কথা, আমার কাছে এই হ্যান্ডিক্রাফট মার্কেটটা হচ্ছে ওদের কমিশন খাওয়ার জায়গা প্লাস গলা কাটার জায়গা। যা জিনিসপত্র দেখলাম যেগুলোর দাম যথেষ্ট বেশি, যথেষ্ট এক্সপেন্সিভ, মানে আমার পকেটের সাধ্যের মধ্যে কোলাবে না। তাই আমি জাস্ট একটু সামনেটা দেখলাম, জিনিসপত্র দেখলাম, দেখে প্রাইসপত্র যা বলছে শুনে জাস্ট বেরিয়ে চলে এলাম, ঠিক আছে? এই কারণে আর কটা বেশি রিক্স নিলাম না। এখন যাচ্ছি বাসের দিকে, কারণ প্রচণ্ড দাম, আর ডেফিনেটলি ওদের কমিশন থাকবেই, বাসে যারা আছে কর্মীরা তাদের কমিশন থাকবেই।